শহীদ বুদ্ধিজীবী দিবসে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। রায়ের বাজার ও মিরপুরে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বাংলাদেশ ভারতের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে কিছু রাজনৈতিক শক্তি। মত ভারতীয় বিশিষ্টজনদের। প্রভাব পড়বে দুই দেশেই, সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার তাগিদ। ভারতে ব্যান্ডউইথ সরবরাহে আঞ্চলিক হাব হিসেবে দুর্বল হবে বাংলাদেশ, শক্তিশালী হবে ভারত। দাবি বিটিআরসির। ট্রানজিটের প্রস্তাব বাতিল। আশুগঞ্জে মেঘনা তীরের জেটি ঘাটের কারণে ঝুঁকিতে দুই বিদ্যুৎ কেন্দ্র। পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে ভারী মালামাল নিয়ে যাতায়াত করছে শত শত ট্রাক। অপসারণের দাবি। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভোরের আলো ফোটার পরপরই প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানান বুদ্ধিজীবীদের প্রতি। এরপর প্রধান উপদেষ্টা বিউগলের সুরে ফুল দিয়ে তার শ্রদ্ধা নিবেদন করেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, শহীদ বুদ্ধিজীবীরা মুক্তি, গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন। জুলাই গণঅভ্যুত্থান শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের ধারাবাহিকতা। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে অন্তর্বর্তী সরকার। করছেন অন্তর্বর্তীকালীন সরকারের শহীদ বুদ্ধিজীবীরা মুক্তি, গণতন্ত্র এবং মানুষের অধিকারের লড়াই করেছিলেন। আমরা মনে করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটা আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। 71-এ যেভাবে ঠক ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। আপনি দেখেছেন যে আমাদের যে ৬ জন টপ স্টুডেন্ট লিডার, তাদেরকে কিভাবে ধরে নিয়ে গিয়েছিল। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ ও ফারজানা আলম লিনা। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঠিক দুদিন আগে বাঙালি জাতির সূর্য সন্তানদেরকে বেছে বেছে ধরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন নির্যাতন কেন্দ্রে তাদেরকে নির্যাতন করা হয় এবং তাদেরকে হত্যা করে সারা দেশের যে বধ্যভূমিগুলো রয়েছে সেই বধ্যভূমিতে ফেলে রাখা হয়। আমরা দেখতে পেয়েছি ঢাকায় কেন্দ্রিক যে বুদ্ধিজীবীরা ছিলেন তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে, বিশেষত মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কেন্দ্র সহ বিভিন্ন টর্চার সেলে টর্চার করা হয়েছে। পরবর্তীতে এই রায়ের বাজার বধ্যভূমিতে তাদের মরদেহ পাওয়া গিয়েছে। এই দিনটি উপলক্ষে আজ কিন্তু জাতি শ্রদ্ধায় এই সূর্য সন্তানদেরকে স্মরণ করছে এবং স্মরণের এই পালায় আমরা দেখতে পেয়েছি বেলা যতটুকুই গড়াচ্ছে ঠিক ততই কিন্তু লিনা আমরা দেখছি যে আসলে সাধারণ মানুষ সমাগম বাড়ছে এবং ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু একে একে বিভিন্ন রাজনৈতিক দলীয় মানুষ এবং একই সাথে সর্বসাধারণের কথাই যদি আমরা বলি, তারা কিন্তু একে একে আসছেন। আর এই যে বলছিলেন যে নৃশংসভাবে তাদেরকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, এর পেছনে যদি একটু তাকাই যে আসলে কেন তাদেরকে মারা হয়েছিল, একদম মোটা দাগে বলতে গেলে কারণ শহীদ বুদ্ধিজীবীরা কিন্তু মুক্তি এবং গণতন্ত্র চেয়েছিল এবং সেই যে সংগ্রামটা, মুক্তির যাত্রা, সেই যাত্রা কিন্তু এখনও শেষ হয়নি, এখনো চলছে মুক্তি অর্জনের যাত্রা। আমরা অর্থনৈতিক সংকটের কথা যদি বলি, মেধার সংকটের কথা বলি, একের পর এক এরকম নানা রকম সংকট থেকে উত্তরণের জন্য কিন্তু বাংলাদেশিরা, বাঙালি তরুণরা তাদের যে যাত্রা, তাদের যে সংগ্রাম, সেটিকে কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছেন। লীনা, আপনি ঠিকই বলছিলেন। আমরা দেখতে পেয়েছি যে খুবই পরিকল্পিতভাবে, অর্থাৎ জনসাধারণকে হত্যা করে, গণহত্যা করে যখন আমাদেরকে রুখতে পারেনি, বাঙালিদেরকে রুখতে পারেনি, তখনই কিন্তু এই সূর্য সন্তানদেরকে, অর্থাৎ যেমনটি বলে থাকেন ইতিহাসবিদরা যে যাদের একজনকে মারলে 10 জনকে মারার সমান আসলে সেই শোক,
বা যদি বলেন ক্ষতি সেটি হয়, এরকম বুদ্ধিজীবীদেরকে কিন্তু তারা টার্গেট করেছিল এবং সেই টার্গেটের নেতৃত্বেও কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল যারা রয়েছেন, দেশীয় দোসর ছিল আলবদর আল শামস, পাশাপাশি আমরা দেখতে পেয়েছি তাদের নেতৃত্বে করেছিলেন। আর এইখানে একটু যদি বলি যে তারা একেবারে কোনো মৃত্যুই কাম্য নয় বা কোনো মৃত্যুরই ক্ষতি কম নয়, কিন্তু তারপরও তারা একেবারে বেছে বেছে টার্গেট করে এমন মানুষদেরকে মেরেছিলেন যে সেই ক্ষতি আসলে কয়েকশো বছরেও পূরণ হবার নয়। কেননা একটা দেশ স্বাধীন হওয়ার পরে বা বিজয় অর্জনের পরে যে এই যুদ্ধ বিধ্বস্ত দেশে এই মানুষদের প্রয়োজনটা ছিল এতটা বেশি, কিন্তু সেই সময় কিন্তু আমরা সেই মানুষদেরকে পাইনি। এটা আমাদের জাতির জন্য একটা অপূরণীয় ক্ষতি। লীনা, আমরা বিজয়ের পতাকা যাদের আসলে ত্যাগের বিনিময়ে দেখতে পারলাম, আমরা আমাদের লাল সবুজকে স্পর্শ করতে পারলাম যাদের রক্তের বিনিময়ে, তারাই কিন্তু সেই জাতীয় পতাকাটি দেখার সৌভাগ্য কিন্তু তাদের হয়নি। অর্থাৎ ঠিক দুদিন আগেই কিন্তু তাদেরকে সেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল এবং তাদেরকে হত্যা করা হয়েছিল। এবং আমরা যদি বলতে যাই যে তাদের যে সংগ্রাম, অর্থাৎ উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম, সাম্য এবং মানবিক মর্যাদার যে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম, সেটি কিন্তু এখনো দেখতে পাই যে আমরা বাঙালিদের মধ্যে সেই স্পিরিট, সেই চেতনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। এবং একেবারে জুলাই গণ অভ্যুত্থানের কথা যদি বলি, আজকের এই বিশেষ দিনে, আজকের এই সম্মানের দিনে আমরা কিন্তু আসলে সেই শহীদদেরকেও সম্মান না জানানোর কোনো উপায় নেই। কেননা এই সময়টাতে এসে তারা দেখিয়ে দিয়েছে যে শহীদ বুদ্ধিজীবীরা যে চেতনা নিয়ে, যে স্বপ্ন নিয়ে তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন, তার ধারাবাহিকতা, তাদের চেতনা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আজকের তরুণরাও কিন্তু তাদের সর্বস্ব বিলিয়ে দিয়ে, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে একটা মেধার অর্জন তারা করতে চেয়েছে এবং তাদের নিজেদের জীবনকে বিসর্জন দিতেও কিন্তু তারা পিছপা হয়নি। লীনা, আপনি ঠিকই বলেছেন, এখনো পর্যন্ত কিন্তু সদ্য শহীদ হয়েছেন অনেকেই, অর্থাৎ রক্তের দাগ এখনো শুকায়নি 24-এর যে গণ অভ্যুত্থান সেটির। পাশাপাশি এখনো কিন্তু অসংখ্য মানুষ হাসপাতালে কাতরাচ্ছেন এবং তাদের স্বপ্নও কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের মতোই একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রাম। এবং আমরা যদি বলতে যাই যে তরুণরা এই যে গণ অভ্যুত্থান করলো জুলাই আগস্টে, সেটির শুরুও কিন্তু হয়েছিল, সেটির প্রেরণাও কিন্তু ছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, এবং সেটির পথও কিন্তু বাতলে দিয়েছিলেন আমাদের তৎকালীন সেই সূর্যর সন্তান বুদ্ধিজীবীরা, কিন্তু তরুণদেরকে সেই পথটি বাতলে দিয়েছেন। এবং আমি যদি বলতে যাই যে আরেকটি বিষয়, যে এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই যে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের অনেকের বিচারও কিন্তু হয়নি। আমরা দেখতে পেয়েছি যে এটি প্রক্রিয়া শুরু হয়েছে, অনেকের রায় কার্যকর হয়েছে, অনেকের রায় হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কার্যকর হয়নি। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা কিন্তু সেই রায়গুলো যেন দ্রুত কার্যকর হয় সে বিষয়ে তারা সেটাই তাদের প্রত্যাশা। এবং এই যে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের যারা সদস্য, তাদের যে শোক, সেই শোক কিন্তু এখনো আমরা ভুলে উঠতে পারিনি, কিন্তু সেই শোক ভুলতে না ভুলতেই আমাদের আরো নতুন শোক যুক্ত হয়েছে। তবে এই শোকের মধ্য দিয়েই কিন্তু স্বপ্নের যে বা প্রত্যাশার কথা যদি বলি, যে এই শোকগুলোই আমাদেরকে আরো বেশি উদ্দীপিত করে, আরো বেশি আমাদেরকে নিজেদের যে দায়িত্ববোধের জায়গা থেকে তরুণরাই কিন্তু সেটি দেখিয়ে দেয় যে আমাদেরকে বারবার এরকম বাধা আসবে, কিন্তু সেই বাধাটা অতিক্রম করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে, শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন, সেসবকে আমাদের পূরণ করতে হবে। লীনা, আমরা যেটি বলছিলাম যে আসলে তরুণরাই আমাদেরকে বারবার পথ দেখিয়েছে। এবং আমরা যদি বলি মহান মুক্তিযুদ্ধে, পাশাপাশি এর আগেও আত্মদানের ক্ষেত্রে ভাষা আন্দোলন, আমাদের 69-এর গণ অভ্যুত্থান, প্রতিটি আন্দোলনে কিন্তু তরুণরাই কিন্তু মূল চালিকা শক্তি ছিল এবং তারাই প্রেরণা জুগিয়েছে এবং তারাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এবং ঠিক সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখলাম যে 24-এর গণ অভ্যুত্থানেও এই তরুণরাই কিন্তু আসলে মূল নিয়ামক শক্তি ছিল। এবং আমি যদি আরেকটু বলতে যাই যে আসলে তরুণরা নিজেদের যে স্বার্থ, মানে ক্ষুদ্র স্বার্থ, সেটি দেখাতে কিন্তু তারা দেশের স্বার্থ দেখেছেন এবং সামষ্টিকভাবে যেন মেধার মূল্যায়ন হয় সেটি কিন্তু তারা চেয়েছেন। দর্শক, রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বসাধারণ। অর্থাৎ আমি যদি বলে যাই, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে জনস্রোত সেটিও কিন্তু বাড়ছে। শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের স্বপ্ন তখনই পূরণ হবে যখন আমরা একটি বৈষম্যহীন, পাশাপাশি মেধার মূল্যায়ন করে যখন একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। তো এই ছিল রায়ের বাজার বধ্যভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর যে খবর, সেটির সরাসরি যুক্ত ছিলাম রায়ের বাজার বধ্যভূমি থেকে। সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবসের আরও খবর জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার।
ভোরের আলো ফোটার পরপরই জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মিরপুর স্মৃতিসৌধে যেটি আছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সেখানে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা আসেন এবং তারা এখানে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রীয়ভাবে যেই শ্রদ্ধা সেটি নিবেদন করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা, এবং তার পরপরই কিন্তু এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা দেখছি যে ঢলে ঢলে মানুষ আসছে এখানে এবং বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন সংগঠন, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ এখানে আসছেন। 14ই ডিসেম্বর 1971 সালে যেই কে কেন্দ্র করে যেই শহীদদেরকে যে পাক হানাদার বাহিনী যাদেরকে শহীদ করেছিলেন, যেসব বুদ্ধিজীবীদেরকে, তাদের স্মরণে কিন্তু আজকে এই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজকে সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হচ্ছেন, সবাই আসছেন। এবং আমরা জানি যে জাতিকে মেধাশূন্য করতে 1971 সাল জুড়েই পাকিস্তান হানাদার বাহিনী যেই হত্যাযজ্ঞ চালিয়েছে, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা শহীদ বুদ্ধিজীবী, যাদের মেধার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণে একটি স্বপ্ন দেখা হচ্ছিল, তাদেরকে বছরব্যাপী কিংবা 26শে মার্চের পর থেকে কিন্তু শহীদ করা হচ্ছিল কিংবা তাদেরকে পাক হানাদার বাহিনী নিধন করছিল। কিন্তু 14ই ডিসেম্বর কিন্তু এই শহীদ বুদ্ধিজীবীদেরকে সর্বাধিক পরিমাণে নিধন করা হয়, যার ফলে কিন্তু সেই দিবসটিকে কেন্দ্র করে প্রতি বছর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি। এবছরও তার ব্যতিক্রম নয়। একটি পট পরিবর্তন হয়েছে, সামাজিক এবং রাজনৈতিকভাবে এক ধরনের পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের পরে আমরা আজকে আমাদেরকে ব্রিফ করেছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। তিনি আমাদেরকে বলেছেন যে 24-এর যে গণঅভ্যুত্থান সেটি কিন্তু আসলে শহীদ বুদ্ধিজীবীদেরই স্বপ্ন এবং আকাঙ্ক্ষার একটি ধারাবাহিকতা, অর্থাৎ 71-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষ যেটি সামনে রেখে করেছিল সেটি হলো গণতন্ত্র, মানুষের মুক্তি, সাম্য, ন্যায় বিচার। সেই সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে 24-এও কিন্তু ছাত্র জনতা তারা আত্মাহুতি দিয়েছে। অর্থাৎ এই 71 এবং 24 যে একে মিলেমিশে একাকার হয়েছে সেটি কিন্তু আইন উপদেষ্টা আমাদেরকে বলছিলেন এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিবও এরপরে আমাদেরকে ব্রিফ করেছেন। তিনি আমাদেরকে বলেছেন যে অন্তর্বর্তী সরকার পুরোপুরি এই শহীদ বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ, শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন সেটিকে ধারণ করে। অর্থাৎ শহীদ বুদ্ধিজীবীরা 1971 কিংবা তারও আগে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একটি রূপরেখা যেমন কল্পনা করেছিলেন, যাদের কল্পনার ভিত্তিতে স্বাধীন বাংলাদেশ রূপ পেয়েছে, একটি পরাধীনতার শেকল ভেঙে স্বাধীন বাংলাদেশ যে পৃথিবীর বুকে একটি মানচিত্র, স্বাধীন মানচিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, সেই ধারাবাহিকতায় এই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে বলে আমাদেরকে সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং এই ছাত্র জনতাও সেই স্পিরিটকে, সেই চেতনাকে ধারণ করে বলেই কিন্তু অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদেরকে বলছিলেন। আমরা এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে বলছিলেন যে কালে কালে, যুগে যুগে যখন আসলে স্বৈরাচারের কবলে দেশ পড়ে যায়, তখন কিন্তু তারা সবচেয়ে বেশি যেটি করতে চায় সেটি হলো জাতিকে মেধাশূন্য করতে চায়। এবং 1971 সালে যেমন আমরা আখতারুজ্জামান ইলিয়াসের বইয়ে পড়েছি, ঠক ঠক করে যেভাবে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, ডাক্তার, নানা শ্রেণী পেশার মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, লেখক, যারা কবি ছিলেন, এই ধরনের যারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা জাতিকে নতুন একটি বাংলাদেশকে নতুনভাবে মেধাভিত্তিক একটি বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলেন, তাদেরকে নিধন করে পাকিস্তানি হানাদার বাহিনী যে কাজটি করেছিল, 24-এও কিন্তু তেমন একটি ঘটনা ঘটেছে বলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছিলেন। 24-এর গণঅভ্যুত্থানের আগেও শেখ হাসিনা সরকার আসলে জাতির যারা মেধাবী সন্তান, অর্থাৎ যারা ছাত্র, তাদেরকে কিন্তু নানা জায়গা থেকে তুলে নিয়ে গেছে এবং তাদেরকে নানা জায়গায় কিন্তু হত্যা করা হয়েছে। অর্থাৎ এই যে স্বৈরাচারীর যে গ্রাস, স্বৈরাচারী যারা মূলত আসলে গ্রাস করতে চায় জাতির মেধাবী সন্তানদেরকে, এমনটি কিন্তু আসলে 24-এর গণঅভ্যুত্থানের অংশীদাররাও বলছেন। অর্থাৎ এই দুই স্পিরিট, অর্থাৎ 71 এবং 24 মিলেমিশে একাকার হয়েছে বলে অনেকে মনে করছেন যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এবং এছাড়াও আমরা আরও খবর জানবো, মুন্সিগঞ্জের বধ্যভূমিতে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, তার কাছে যেতে চাই। উজ্জ্বল, বিজয় লগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতিশোধ হিসাবে
যে হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করেছে তাদের মধ্যে কিন্তু অন্যতম শহীদ সাংবাদিক নিজামুদ্দিন। তিনি কিন্তু এই বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের সন্তান এবং নানা স্মৃতি কিন্তু জড়িয়ে আছে এই মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের জনপদগুলোতে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই বধ্যভূমি এখনো চিহ্নিত করা যায়নি। কিন্তু এই সরকারি হরগঙ্গা কলেজের পাশের যে বধ্যভূমি এটি কিন্তু পাক হানাদার বাহিনী ক্যাম্পের পাশেই ছিল এবং এই মহান মুক্তিযুদ্ধের পরে কিন্তু এখানে নানা রকম কঙ্কাল সহ মৃতদেহ পাওয়া যায় এবং এইসব কারণে কিন্তু এই স্থানটিকে বধ্যভূমি হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং জাতীয়ভাবে যে জেলা প্রশাসন থেকে এখানে কিন্তু শ্রদ্ধা অর্পণ করা হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কিন্তু 9টার দিকে এখানে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের আয়োজনটি শুরু হবে। এর আগে থেকে কিন্তু নানা প্রস্তুতি চলছে এবং নতুন প্রজন্ম সহ অনেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য আসতে শুরু করেছেন এবং কুয়াশা এবং শীত উপেক্ষা করে অনেক শহীদ পরিবারের সদস্যরা এখানে আসছেন এবং আপনারা জানেন যেটি কলঙ্কিত ঘটনা যে 9ই মে দেশের যে এই পাক হানাদার বাহিনী যেসব নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তার মধ্যে কিন্তু গজারিয়ার 360 জন নিরীহ বাঙালিকে হত্যা করা হয়েছে। সেসব এলাকায়ও কিন্তু স্মৃতি এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু সেসব বদ্ধভূমিগুলো কিন্তু যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। এছাড়া কিন্তু যে চৌধুরী বাড়ির এখানে যে সাতানি কিলে যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে সেসব পরিবারও কিন্তু আকুতি যে তাদের শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি দেওয়া, এরকম নানা রকম মানুষের যে আশা এবং তাদের যে নানা বেদনা সেগুলো নিয়ে কিন্তু পালিত হচ্ছে এই শহীদ বুদ্ধিজীবী দিবস। এবং মুন্সিগঞ্জের যে 6টি উপজেলা রয়েছে তার মধ্যে কিন্তু এই যে নারকীয় হত্যাকাণ্ডের আরেকটি স্মৃতি রয়েছে টঙ্গিবাড়ি পালের বাড়ি এলাকায়, সেখানেও কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং রামেরগাঁও সহ গোয়ালিমান্ডা বিভিন্ন জায়গায় যে যুদ্ধ হয়েছে সেসব যুদ্ধের পরেও কিন্তু সেখানে বীরত্ব গাথা রয়েছে এবং এখানকার যে নিরীহ বাঙালিদেরকে হত্যা করা হয়েছে এবং যেসব পাকি হানাদার বাহিনীর দোসর ছিল সেসব বিষয় কিন্তু নানা রকম আলোচনা রয়েছে এবং এই যে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে তাৎপর্য সেটি প্রতিটি বাঙালির দুয়ারে পৌঁছে দেওয়া এবং যে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে যে এই শহীদ বুদ্ধিজীবীদের যে ত্যাগ এবং তাদের যে এই বাংলাদেশের যে সার্বিক বাংলাদেশ উন্নয়নের মুক্তির জন্য যে তাদের চেতনা ছিল সেই চেতনাকে জাগরুক করবার জন্য কিন্তু নতুন প্রজন্ম এবং ছাত্র প্রতিনিধিরাও দাবি জানিয়েছেন। তো এই ছিল মুন্সিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের সবশেষ। নয়াদিল্লির শীতল সম্পর্ক দ্রুত উজ্জীবিত করার তাগিদ দিচ্ছেন ভারতের বিশিষ্টজনরা। তাদের অভিযোগ, কিছু অতি উৎসাহী রাজনৈতিক শক্তি সামাজিক মাধ্যম ব্যবহার করে দুই দেশের সাধারণ মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক দৃষ্টিতে নয়, বরং দুদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার দাবিও জানিয়েছেন ভারতীয়রা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ রেখেছে। এতে প্রায় ঝিমিয়ে পড়েছে ভারতের বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য। আগের তুলনায় কমছে আমদানি রপ্তানিও। আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা এই জায়গায় চলে আসবে, যে রোজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাট বা টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের মানুষকে আমাদের কথা বলতে হবে, বাংলাদেশের মানুষরা আমাদের কথা বলবে। এটা আমাদের কাছে একদম কাম্য নয়। সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনা প্রবাহ ঘটেছে তাতে দুই দেশের মধ্যে একটা সামান্য মনোমালিন্য দূরত্বের সৃষ্টি হয়েছে। তো যদিও দুদেশের সাধারণ মানুষ কখনোই চায় না এই মনোমালিন্য থাকুক বা বিভেদ থাকুক। ভারতের বিশিষ্টজনরা মনে করেন এই অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে দুই দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাগিদও তাদের। ভারত ও বাংলাদেশের সম্পর্ক $13.8 বিলিয়ন ব্যবসার উপরে হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য। কেউ হোটেল চালাচ্ছে, কেউ রেস্টুরেন্ট চালাচ্ছে, কেউ কাপড়ের ব্যবসা করছে, কেউ হচ্ছে এখান থেকে আলু পাঠাচ্ছে, কেউ পেঁয়াজ পাঠাচ্ছে। ওই দিক থেকে হচ্ছে প্রচুর জিনিসপত্র হচ্ছে যেগুলো ব্যবহারযোগ্য আছে ভারতবর্ষে আসছে। এবং পাশাপাশি যেটা বাংলাদেশে বড় বড় যে প্রকল্প আছে, আমাদের হচ্ছে ছেলেমেয়েরা ওখানে গিয়ে কাজ করছে। বড় ব্যবসায়ীরা কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে ধাক্কাটা সামাল দিতে পারে, কিন্তু ছোট ব্যবসায়ী যারা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী,
তারা কিন্তু 3-4 মাস কিন্তু বিপদে পড়লে তাদের কিন্তু এক্সিস্টেন্স অর্থাৎ টিকে থাকাটাই হচ্ছে একটা বড় জিজ্ঞাসার চিহ্নের সামনে চলে আসে। এদের কথা মাথায় রেখে দ্রুততার সঙ্গে এটাকে নিষ্পত্তি করা উচিত। শুধু তাই নয়, বাংলাদেশি রোগী বয়কট প্রসঙ্গেও ভারতের চিকিৎসকরা বলছেন এমন দাবি চিকিৎসা শাস্ত্র এবং মানবিকতা পরিপন্থী। বাংলাদেশে কি হচ্ছে আর আমি যদি ঘোষণা করে দিলাম বা হাওয়ায় একটা আওয়াজ তুলে দিলাম যে এরম চলতে পারে না, আমরা দেখবো না বাংলাদেশের পেশেন্ট, এটা অত্যন্ত অমানবিকতার পরিচয় দিচ্ছি। ভারতবর্ষের চিকিৎসকরা পরিষ্কার বলে দিয়েছে চিকিৎসা করবে। বিভিন্ন মিডিয়াকে যে এইটা নিয়ে এমন ভাবে হাতড়ানো যে মানুষকে একেবারে উত্তেজিত করার, এবং আবার বলছি উত্তেজনা থামানো প্রয়োজন। আমরা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্কটা মৈত্রীর সম্পর্ক রাখতে চাই। ভারত বাংলাদেশের মাঝে প্রতিদিন 5 থেকে 6,000 পর্যটক যাতায়াত করেন। সেই সংখ্যা এখন নেমে এসেছে শতকের ঘরে। ভারতের পর্যটন খাত থেকে আসা রাজস্বের দ্বিতীয় সর্বোচ্চ যোগানদাতা বাংলাদেশি পর্যটক, আর সেখানেই ধাক্কা পড়েছে ভারতের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। শহীদ বুদ্ধিজীবী দিবসের খবর। রায়বাজার বৌদ্ধভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং ফারজানা আলম লিনা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। যারা আছেন দৃষ্টি আকর্ষণ করছি, বেলা যতই বাড়ছে আমরা দেখতে পাচ্ছি যে রায়ের বাজার যে বধ্যভূমি রয়েছে সেই বধ্যভূমিতে কিন্তু শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের যে অবদান সেটি স্মরণ করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমি যদি বলতে যাই যে মহান মুক্তিযুদ্ধের কার্যক্রম দেখভালের জন্য যে মন্ত্রণালয় রয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো রয়েছে, বিশেষত আমি যদি বলতে যাই জাতীয়তাবাদী দল বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলও কিন্তু তাদের সেই শ্রদ্ধা নিবেদনের পালা সেটি শেষ করেছে। এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কথাও যদি বলি, তারাও কিন্তু আজকের যে শ্রদ্ধা নিবেদনের যে পালা সেটিতে আমরা দেখতে পেয়েছি তারা এখানে শাকির, আমি একটু বলতে চাই যে এই যে বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে, আমরা বুদ্ধিজীবীদেরকে স্মরণ করি। আসলে বুদ্ধিজীবী কারা সেটাকে ঠিকভাবে কি সংজ্ঞায়িত করা হয়েছে বা তার কি কোনো তালিকা আমরা পেয়েছি কিনা আজ অবধি? লীনা, এই যে শহীদ বুদ্ধিজীবী কারা, পাশাপাশি সারা দেশে কি পরিমাণ বুদ্ধিজীবীকে 1971 সালে হত্যা করা হয়েছে সেটি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করার জন্য রাষ্ট্রের প্রতি সাধারণ মানুষ, যারা মুক্তিযুদ্ধ করেছেন, মানুষ, ইতিহাসবিদ থেকে শুরু করে সচেতন নাগরিক সর্বমহল থেকে কিন্তু এই পূর্ণাঙ্গ তালিকা তৈরি, পাশাপাশি আসলে তাদের তালিকাটি প্রস্তুত করার জন্য একটি তাগাদা ছিল, দাবি ছিল। আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার 53 বছরেও কিন্তু সেই পূর্ণাঙ্গ তালিকাটি হয়। পাশাপাশি কারা শহীদ বুদ্ধিজীবী হবেন সেটি নিয়ে গত বছর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংজ্ঞা দাঁড় করানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে 1971 সালে এই যে বাঙালির যে মুক্তির সংগ্রাম, সেই মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন যে সকল শিক্ষক, চিকিৎসক, পাশাপাশি শিল্পী, সাংবাদিক সহ সচেতন যারাই আসলে নেতৃত্ব দিয়েছেন, সেই যারা অবদান রেখেছেন আসলে আমাদের সেই মুক্তি আন্দোলনের পেছনে, তাদেরকে বুদ্ধিজীবী হিসেবে নির্ধারণ করে কিন্তু সংজ্ঞাটি দেওয়া হয়েছে। কিন্তু সেখানেও কিন্তু বিতর্ক এখনো চলছে, কিন্তু সব বিতর্কের ঊর্ধ্বে যেও সেই তালিকার যে পূর্ণাঙ্গ তালিকাটা পাওয়াটার যে সেটাই কিন্তু এখন আমাদের সবার আগে আমাদের আগ্রহের জায়গা, যে আমরা এই পূর্ণাঙ্গ তালিকাটা দেখতে চাই। আপনি ঠিকই বলেছেন যে আসলে এই শহীদ বুদ্ধিজীবীদের তালিকা সহ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা, প্রতিটি তালিকাই যেন স্বচ্ছ প্রক্রিয়া হয়, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব যেন এখানে কাজ না করে, সেটি কিন্তু সর্বসাধারণ থেকে শুরু করে যারা এর সঙ্গে জড়িত সেই অগ্রনায়ক মহান মুক্তিযুদ্ধের যারা সমর যোদ্ধা তারাও কিন্তু সেটি চান। কিন্তু আমরা বারবারই দেখতে পাই বাংলাদেশে আসলে রাজনীতির মেরুকরণের কারণে কিন্তু এই তালিকাগুলোতে নানা ধরনের সমালোচিত ব্যক্তিরা স্থান পান। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ রয়েছেন, মুক্তিযোদ্ধা রয়েছেন, শহীদ বুদ্ধিজীবী রয়েছেন, তাদের প্রতি সম্মান জানানোর যে প্রক্রিয়াটি সেটি নিয়ে কিন্তু নানা ধরনের সমালোচনা হয় এবং আমাদের উচিত ছিল যে তাদেরকে সমালোচনার ঊর্ধ্বে রাখা, কিন্তু সেটি খুবই দুঃখের বিষয় আমরা একটু রাখতে পারি। আরেকটি বিষয় শাকির, যে আমরা দেখি যে বারবারই আমরা কিছু নির্দিষ্ট মানুষকে নিয়ে আলোচনা করি। এখানে অবশ্যই বলতে হবে যে তাদেরকে নিয়ে আলোচনা করেও আমরা তাদের যে প্রাপ্য, সঠিক প্রাপ্যটা অবশ্যই আমরা দিতে পারিনি, কিন্তু তারপরও তাদেরকে নিয়ে আলোচনা হয়, বিভিন্নভাবে তারা সামনে আসেন। কিন্তু একেবারে যুদ্ধে যাদের আরও ভূমিকা ছিল, আমাদের একটু প্রত্যন্ত অঞ্চলের দিকে যদি তাকাই, সেরকম অনেক মানুষকে কিন্তু আমরা কখনোই এখনো আমাদের আলোচনার মধ্যে আনতে পারিনি, এমনকি তাদের পরিবারের সন্ধানও আমরা অনেকে পাইনি। লেনা, আপনি ঠিকই বলেছেন, মুক্তিযুদ্ধকে সংগঠিত করার কাজে কিন্তু
এই শহর কেন্দ্রিক বুদ্ধিজীবীদের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের গ্রামের বুদ্ধিজীবীদেরও কিন্তু বড় অবদান ছিল, কিন্তু তারা কিন্তু বারবারই উপেক্ষিত থেকে যাচ্ছেন এবং তাদেরকে আলোচনায় আনা হচ্ছে না। সেই জায়গাটা কিন্তু আমাদের একটি আসলে অপূর্ণতার বিষয়, সেটি যেন হয় সেজন্যও কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি আছে। তো রাজধানীর রায়ের বাজার যে বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর যে পর্বটি সেটি চলছে, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, ব্যক্তিগত পর্যায়ের পক্ষ থেকেও কিন্তু সাধারণ মানুষ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর খবর জানাতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রায়ের বাজার বধ্যভূমি থেকে। ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহের প্রস্তাব বাতিল করেছে বিটিআরসি। ভারতের টেলিকম অপারেটর ভারতী এয়ারটেলের সঙ্গে মিলে এই উদ্যোগ নিয়েছিল দেশীয় প্রতিষ্ঠান সামিট এবং ফাইবার অ্যাট হোম। প্রস্তাব বাতিলের কারণ হিসেবে বিটিআরসি বলছে, ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে দুর্বল হবে বাংলাদেশ, শক্তিশালী হবে ভারত। শুভ খানের রিপোর্ট। আসাম, ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য থেকে চেন্নাই সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের দূরত্ব 5500 কিলোমিটার। আর বর্তমান নেটওয়ার্কে উত্তর পূর্ব ভারত থেকে সিঙ্গাপুরে সিগন্যাল পৌঁছাতে পাড়ি দিতে হয় 8700 কিলোমিটার দূরত্ব। এতে সময় লাগে প্রায় 87 মিলি সেকেন্ড। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে ভারত ব্যান্ডউইথ নিতে পারলে সিঙ্গাপুর পর্যন্ত দূরত্ব কমে 3700 কিলোমিটার। ল্যাটেন্সি বা সময় কমবে প্রায় 37 মিলি সেকেন্ড। এতে 7 রাজ্যে কম খরচেই উন্নত ইন্টারনেট সেবা দিতে পারবে প্রতিবেশী দেশটি। এই সুযোগ নিতে গত বছর বিটিআরসির কাছে ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে 7 সিস্টার্সে ব্যান্ডউইথ সরবরাহের প্রস্তাব দেয় দেশীয় প্রতিষ্ঠান সামিট এবং ফাইবার অ্যাট হোম। তার আগে 2022 সালে এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে ভারতী এয়ারটেল। এই ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চায় বিটিআরসি, যদিও এই আবেদন নিয়ে আপত্তি তুলে আসছে অন্য অংশীজনরা। আমরা আগেও আপনাদেরকে বলেছি এই ধরনের ট্রানজিট কখনোই এটা লিগ্যাল হতে পারে না। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, ট্রানজিট দিলে বাংলাদেশ সাবমেরিন কেবলের অব্যবহৃত প্রায় 4900 জিবিপিএস ব্যান্ডউইথ কাজে লাগানো ঝুঁকিতে পড়বে। বাধাগ্রস্ত হবে বাংলাদেশের মেটা, গুগল, আকামাই এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সংযোগ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনাও। ওরা একটা আইপি ট্রানজিটের পারমিশন চেয়েছিল, বাট আইপি ট্রানজিট আমাদের ইয়েতে নেই, গাইডলাইনই নেই। আমরা করতে পারি, রিসেল করতে পারি। তবে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে একমত হতে পারেনি সামিট ও ফাইবার অ্যাট হোম। এখানে আইটিসির আমদানি করে ওখানে নর্থ ইস্টার্ন কিংবা 7 সিস্টার স্টেটে বিক্রির ব্যাপারে আলোচনা হয়নি। এখানে আলোচনা হয়েছে সাবমেরিন কেবলের অব্যবহৃত ব্যান্ডউইথ বিক্রির বিষয়ে। এটা কিভাবে সাবমেরিন কেবলের জন্য ক্ষতিকর, এটা আমার বোধগম্য নয়। সিদ্ধান্ত পরিবর্তনের সঙ্গে ট্রানজিটের অনুমতি দেওয়ার জন্য টেলিযোগাযোগ বিভাগে পাঠানো আগের চিঠিও বাতিল করেছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনার তীর ইজারা নিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী জেটি ঘাট। প্রতিদিন জেটিগামী শত শত ট্রাক ভারী মালামাল নিয়ে আশুগঞ্জের 2 পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে যাতায়াত করছে। এতে ঝুঁকিতে পড়েছে বিদ্যুৎ কেন্দ্র দুটি। ঝুঁকি বিবেচনায় শিগগিরই ঘাটটি অপসারণের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি। তবে ইজারাদারের দাবি শর্তানুযায়ী ঘাট স্থাপন করা হয়েছে। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। 2024-25 অর্থ বছরের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর প্রান্তে মেঘনার তীর ইজারা দেয় বিআইডব্লিউটিএ। এই সুযোগে সেখানে জেটি নির্মাণ করেছেন ইজারাদার মোহাম্মদ শাহজাহান সিরাজ। প্রতিদিন ঘাটটিতে কার্গো জাহাজ থেকে ট্রেনের মাধ্যমে পণ্য খালাস করা হচ্ছে। এদিকে জেটিগ্রামী শত শত ট্রাক ভারী মালামাল নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির 2টি পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে যাতায়াত করে। এতে সড়কের নিচে থাকা পাওয়ার প্ল্যান্টে কুলিং ওয়াটার পাইপ, র ওয়াটার পাইপ, ফায়ার সার্ভিস ওয়াটার পাইপ, খাবার পানি পাইপলাইন ঝুঁকিতে পড়েছে। গত 1 ডিসেম্বর পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ জেলা প্রশাসককে চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করলেও কোনো সুরাহা হয়নি। যে কোনো সময় বিদ্যুৎ উৎপাদন বন্ধের সংখ্যা তৈরি হয়েছে। নদীপথে আমাদের ক্যারিং চার্জটা কম, সেই সুবাদে আমরা লাইটারগুলো এদিকে আনি। বিকল্প একটা ঘাট তৈরি, একটা চাহিদা তৈরি হয়েছে। এটা জাস্ট সংস্কার করা হয়েছে যাতে
ব্যাপারীগুলো দান আনলে যাতে নষ্ট না হয়। জেলা প্রশাসকের নদী রক্ষা মিটিংয়ে আমরা উত্থাপন করব এবং জাতীয় নদী রক্ষা কমিশন বরাবর আমরা আবেদন প্রেরণ করব এবং এই বিআইডব্লিউটির বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং এই দখলদারদের বিরুদ্ধে যেন কঠিন ব্যবস্থা নেওয়া হয়। বিআইডব্লিউটিএ বলছে নদীর তীর ইজারা দেওয়া হলেও ঘাট নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি। ঘাট অপসারণের জন্য এরই মধ্যে জেলা প্রশাসক, আশুগঞ্জ থানা এবং ইজারাদার সহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। যেহেতু এটা কেপিএ প্রতিষ্ঠান, তার পাশে এই ধরনের কোনো স্থাপনা হতে পারে না। আর আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকেও এই বিষয়ে অলরেডি ইতিমধ্যে তারা জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া মহোদয় বরাবর তারা একটা লিখিত দিয়েছে। এই কারণেই আমরা তাদেরকে থানায় আমি সেই ইজারাদারকেও চিঠি দিয়েছি এটা অপসারণ করার জন্য। তবে ইজারাদারের দাবি ইজারা শর্ত অনুযায়ী ঘাট স্থাপন করা হয়েছে। আর জেলা প্রশাসক জানান ঘাটটি অবৈধ স্থাপনা হিসেবে উচ্ছেদ করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বিআইডব্লিউটির কাছ থেকে যে ইজারা নিয়েছে আমরা বিধি মোতাবেক কাজ করতেছি। বিআইডব্লিউটির সাথে কথা বলেছি, তো ওরা বললো যে স্যার আমরা কোনো লিস্ট দেইনি। ইন দ্যাট কেস এটা অতি সত্বর আমরা এটা ভাঙার চেষ্টা করব, ভাঙবো আর কি। আশুগঞ্জ ভৈরব সেতু এলাকার আশুগঞ্জ প্রান্তে কিভাবে ঘাট তৈরি করা হয়েছে, এসব ঘাট থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা ইজারা আদায় করা হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দীর্ঘ ৩৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। ১৯৯০ সালের পর আগামী ২০২৫ সালের জুনের মধ্যে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে অংশ নিতে প্রস্তুতিও নিতে শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। মেহেরিন রুনির রিপোর্ট। ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর ১৯৭০, ৭২, ৭৪, ৭৯, ৮১ ও সবশেষ ১৯৯০ সালে মোট ৬ বার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। ৯০ সালের পর আর নির্বাচন না হওয়ায় এই সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ৩ যুগ পর আবারও আলোচনায় চাকসু নির্বাচন। শিক্ষার্থীরা বলছেন চাকসু নামটি পরিচিত হয়ে আছে নাস্তা ও ক্লাসের ফাঁকে আড্ডার কেন্দ্রস্থল হিসেবে। তবে জুলাই আগস্টের অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানটাকে আরো বেশি অক্ষুণ্ণ রাখতে এবং গুণগত মান বৃদ্ধি করার জন্য আমার মতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে একটা চাকসু নির্বাচন বা হচ্ছে যে ছাত্র প্রতিনিধি নির্বাচনটা অবশ্যই থাকা দরকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে শিগগিরই ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য এরই মধ্যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে ভোট গ্রহণের সম্ভাবনার কথা জানান উপ-উপাচার্য। আমাদের অংশীজন যারা আছে সেই নীতিমালা রিভিউ করার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা কিন্তু কথা বলবো, আমাদের অংশীজন যারা আছে তাদের সাথে কথা বলবো। ইলেকশন পরিচালনা কমিটি করব, কমিটি করার পর একটা ডায়ালগ শুরু করেই আমরা কিন্তু এই নির্বাচনের দিকে যাব। এদিকে চাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। আমাদের ২৪ দফা দাবির মধ্যে প্রশাসনের কাছে উত্থাপন করেছে যাতে অতি শীঘ্রই স্থায়ী নীতিমালা করে চাকসু নির্বাচন দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থী থেকে যারা এই চাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে অবশ্যই তারা তাদের চাকসু নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। নির্বাচনের আগে চাকসু নির্বাচন হয়ে যাওয়া দরকার যাতে পরবর্তীতে নির্বাচনের পর সরকারপন্থী কোনো দল এসে বা নানাভাবে এখানে কোনো ধরনের বাধাগ্রস্ত সৃষ্টি করতে না পারে। সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। রায়ের বাজার ও মিরপুরে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বাংলাদেশ ভারতের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে কিছু রাজনৈতিক শক্তি। মত ভারতীয় বিশিষ্টজনদের, প্রভাব পড়বে দুই দেশেই। সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার তাগিদ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।